বিশু ড্রোন এফএসডিএল বৌদির ভোগে। ভারতীয় ফুটবল মূলত ইস্টবেঙ্গল নিয়ে একটু আলোচনা করব। গতকাল বিশ্বজিৎ ভট্টাচার্য বা বিশু, তার একটা ইন্টারভিউ দেখলাম। ইন্টারভিউটা আমি শেয়ার করেছি, ইউটিউবে বেরিয়েছে। বেশ ভালো একটা জোরালো একটা ইন্টারভিউ। বেশিরভাগ কথাই বিশু ঠিক বলেছে। সেখানে বিশু আক্রমণ করেছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের, মোহনবাগান ক্লাব কর্তাদের, স্থানীয় ফুটবলের অভাব নিয়ে। সেই বিষয়ে আসবো। তার আগে বলি, এফএসডিএল বৌদির ভোগে ব্যাপারটা ঠিক কী। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আইএসএল সংক্রান্ত যে লম্বা যে চুক্তির জন্য যে টেন্ডার বার করেছিল, তাতে যারা সাড়া দিয়েছে তারা বেশ প্রচুর অর্থ অফার করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। তো সেটা দেখে কিছু কুকুর বা সারমেয়, যারা এফএসডিএল এর দ্বারা লালিত পালিত ছিল, যেন তেন প্রকারণে কেউ হয়তো গুড় বাতাসা পাচ্ছিল, কেউ স্রেফ মানসিকভাবে সারমেয় হয়ে থাকতে ভালোবাসে। আমাদের দেশ পারে না, সরকার পারে না, যা পারে প্রাইভেট কোম্পানি পারে। তারা ওই মানসিকভাবে তারা সারমেয়। তারা খুব দুঃখিত। কাহা গেল এফএসডিএল, কাহা গেল এফএসডিএল, কোথায় গেল এফএসডিএল। এখন এরকমই এক সারমেয়, সে বলেছিল যে যে কোম্পানিটা সবচেয়ে বেশি অফার করেছে তারা বিশ্বব্যাপী বেটিং ব্যবসার সাথে যুক্ত। যে বেটিং কোম্পানি কী করে করতে পারে। প্রথমত দেখুন, বেটিংটা কিন্তু শুধু ভারতবর্ষেই নিষিদ্ধ। এবার আমি যেটা আগেও বলেছি, বেটিং আর ম্যাচ ফিক্সিং এক নয়। বেটিং ইন্ডাস্ট্রি চালাতে গেলে অনেক ক্ষেত্রেই যেটা হয়, ভারতবর্ষের তো আরোই হতো, বা যখনই যখনই সুযোগ ঘটেছে ভারতবর্ষে হয়েছে এবং হবেও, যে ম্যাচটাকে ফিক্সিং করা হয় বা বেটিংয়ের যে আউটকামটা হয় সেটা ফিক্স করা হয়। ইউরোপে যেটা হয়, ইউরোপে তো স্পোর্টস বেটিং তো হচ্ছে, গোটা ইউরোপ জুড়েই হচ্ছে। ইপিএলে হচ্ছে, লা লিগায় হচ্ছে, বিশ্বকাপে হচ্ছে। বিশ্বকাপে যখন ম্যাচ হয় তখন দেখবেন ইউরোপের যেগুলো বড় বড় বেটিং কোম্পানি, সেখানে লোকে বেটিং করছে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে কি হবে, সেটা কন্ট্রোলড। ঠিক আছে? তো আমাদের দেশে এটাই মুশকিল, কিছু কন্ট্রোল করতে পারবে না, বন্ধ করে দেবে। রাস্তায় ধুলো, রাস্তা বন্ধ করে দাও। খাবার দাবার, আপনি স্যানিটেশন, খাবার দাবারের ওই বিশুদ্ধতা আপনি নিশ্চয়তা দিতে পারছে না, খেও না, খাবার দাবার খেও না, এরকম একটা চিন্তাধারা। সেই জন্য তো তৃতীয় বিশ্ব ভারত, তাই তো? কোনো সমস্যা হলে সমস্যাটা, পুরো জিনিসটাকেই সরিয়ে দাও, সমস্যাটা সমাধান না করে। তেল পাচ্ছ না, ঘুঁটে দিয়ে রান্না করো। তো যাই হোক, যারা এই সারমেয়দের জাত, তাদের জন্য আবার বলে দেওয়া ভালো, এফএসডিএল তোমাদের বৌদির ভোগে চলে গেছে। বৌদির ভোগের জন্য তৈরি হয়েছিল, সেখানেই চলে গেছে। এবার আসা যাক বিশু ড্রোন আক্রমণ। আপনারা জানেন যে এই মুহূর্তে বিশ্বের একটা দেশ, মধ্যপ্রাচ্যের দেশ, তারা অদ্ভুত একটা স্ট্র্যাটেজি নিয়েছিল বিশ্বের এক বড় দাদাকে শায়েস্তা করার জন্য। দাদাকে বলল, দাদা, তোমাকে আমি আক্রমণ করব না, তোমাকে যারা সহায়তা করছে তাদের একটু হালকা হালকা চুলকে দেব, তোমাকে আক্রমণ করব না দাদা, তোমার বন্ধুদের চুলকে দেব। এবং চুলকোবো, কীভাবে চুলকোবো, সেটা সেই দেশটা যেটা ঠিক করলো বা নির্ণয় করলো, যে হচ্ছে আমি সেই দেশের মানুষকে আক্রমণ করব না, সে সরাসরি আক্রমণ করব না, আক্রমণ তো অবশ্যই হচ্ছে, তাদের অর্থনীতিকে, তাদের এই ভালো থাকাটাকে, এই ভালো থাকার বোধটাকে আক্রমণ করব। তো সে কী করলো, এই ড্রোন পাঠাতে থাকলো, ছোট 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 ড্রোন, কিছু 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 মিসাইল। সেগুলো নিয়ে খুব বেশি যে মানুষের প্রাণনাশ হচ্ছে তা নয়, কিন্তু কি হচ্ছে, একটা
অনিশ্চয়তা, একটা মানুষের যে একটা নির্ভরতা রয়েছে বা একটা বিশ্বাস রয়েছে সেই দেশগুলোর প্রতি, তার স্থায়িত্বের প্রতি, সেটাতে আঘাত এলো, খুব বাজেভাবেই এলো। তার ফলে তার অর্থনীতি নষ্ট হলো। তখন সে দাদাকে বলল, দাদা আর কত সর্বনাশ করবে ছোট ভাইয়ের। এইভাবে সে করল। তো বিশিও কালকে যে বিষয়গুলো বললো সেগুলো ছোট 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 বিষয়, কিন্তু সেগুলো যথেষ্ট। সেগুলো যদি নিয়মিতভাবে সৎ মানুষরা ব্যবহার করে, ছোট ছোট ছোট, ডাইরেক্ট আক্রমণ নয়। ও একটা অস্কারকে ডাইরেক্ট আক্রমণ করলো, অস্কারকে একদম টার্গেটেড একটা ওরকম একটা ভার্বাল মিসাইল গেল। ওই অস্কার যেটা বলেছিল, ক্লাবের কিছু সমর্থক আর ক্লাবের কর্তারা নাকি ক্লাবের ভালো চায় না, তারা মনে মনে চায় না, তাই নাকি অস্কারের ইস্টবেঙ্গল বাজে খেলছে। ওই টানা যখন খারাপ খেলছিল, মোহামেডান ম্যাচে 7 গোলে জিতে, তো অস্কার নাকি হঠাৎ করে নাকি সাধু পুরুষ হয়ে গেছে। যাকে তো সে আলোচনাতে বিশু অনেক কিছু বললো, কী করে তার উত্থান হয়েছিল খেলোয়াড় হিসেবে। তো সেখান থেকে আপনার বোঝা উচিত যে কী করে স্থানীয় প্লেয়াররা উঠতো আগে। বিশু এটাও অভিযোগ করলো যে নিতুরা, মানে দেবাশিস দত্ত বা মোহনবাগানের কর্মকর্তারা, তারা প্রধান অন্তরায়, স্থানীয় প্লেয়ারদের উঠে আসার পথে প্রধান অন্তরায়। এবং সেখানে বিশু পরিষ্কার ইঙ্গিত দিল টাকা পয়সার ব্যাপার আছে, কিছুটা অর্থের ব্যাপার আছে। পরিষ্কার বলল বিশু। অর্থ শব্দটা হয়তো ব্যবহার করেনি, কিন্তু যেইভাবে বক্তব্য পেশ করলো পরিষ্কার সেখানে অর্থের ব্যাপার আছে। বললো আমাদের সময় বাইরে থেকে প্লেয়ার আসতো না, আসতো, অবশ্যই আসতো, আমি তো দেখেছি বিশুর খেলা। কিন্তু ঝাঁকে ঝাঁকে লটে লটে ট্রাকে করে আনতো না, যেটা সিংটো করলো এই মুহূর্তে কিছুদিন পূর্বে, এবং যেটা বিনো করে আসছিল, ট্রাকে ট্রাকে লটে লটে মাল তুলে আনছিল। বললো সেখানে অর্থের খেলা আছে, অর্থের খেলা অবশ্যই আছে। আমরা সেটা বোঝার মতন ক্ষমতা নিশ্চয়ই আপনার আছে, আপনার না থাকলে আমার তো আছেই। এবার অর্থটা সরিয়ে রাখুন, কী করে প্লেয়ার উঠে আসতো সেইটা বিশু বলল। প্রথমত বিশুকে ছোটোবেলায় অনেকেই কোচিং করেছে, তার মধ্যে অচ্যুত ব্যানার্জি ছিল। সুতরাং আপনার গ্রাসরুটে যে কাজ করবে সেখানে কিন্তু তুখোড় কোচ আপনার দরকার। তো এখন ইস্টবেঙ্গল গ্রাসরুটে কাজ করছে যারা, তাদের মধ্যে ফাল্গুনী দত্ত মোটামুটি কাজ করছে। কিন্তু এদেরকে আপনাকে আরও ট্রেনিং দিতে হবে। এই ফাল্গুনি বা যারা ধরুন সততা বা নিষ্ঠার সাথে কাজ করছে, তাদের ক্ষমতা, কর্মদক্ষতাকে আরও বাড়ানোর প্রয়োজন। সার্টিফিকেট আপনাকে এগুলো শেখায় না। সার্টিফিকেট আপনাকে কিছু বেসিক জিনিস বলে দেয়, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি কী করে হাতে কলমে একটা কাঁচা মাটিকে নিয়ে একটা মূর্তি তৈরি করবেন সেটা শেখায় না, প্রসেসটা শেখায় না। তো সেই ধরুন আপনাকে কিন্তু এই মুহূর্তে কোচ তৈরি করতে হবে, যেটা বিশুও বললো যে একজন যদি একজন দুজন সেই অর্থে ভালো কোচ আনতো, বলতে এরকম ভিকিরি মার্কা অস্কার টাইপ কোচ নয়, ভালো জাতীয় কোচ এনে যদি ভারতীয় কোচদের ট্রেনিং দিত সেটা অনেক বেশি কার্যকর হতো। সেটা বলে আসছি যে আপনার মাস্টারমশাইদের তৈরি করতে হবে। আগে যে মাস্টারমশাইরা ছিল তারা মারা গেছে সবাই, বা তারা কাজ করতে পারছে না বয়সজনিত কারণে। তো আপনাকে মাস্টারমশাইদের তৈরি করতে হবে, কোচদের তৈরি করতে হবে, প্রত্যেকটা লেভেলের কোচকে, সিনিয়র লেভেলের কোচকে, গ্রাসরুটের কোচকে, তাদেরকে আপনাকে প্রশিক্ষিত করতে হবে। প্লেয়ারকে আপনি কত তৈরি করবেন বা কত বিদেশে পাঠাবেন, তার থেকে অনেক কম খরচে আপনাকে বিদেশ থেকে কোচ এনে সেই রকমের কোচ, মানে গ্রাসরুটের কোচদের তৈরি করতে হবে। অচ্যুত ব্যানার্জিদের আপনাকে তৈরি করতে হবে। তারপরের ধাপ কি, বিষয় যেটা বললো যে ময়দানে অনেকে ঘুরতো ক্লাব কর্তারা, তখন স্বেচ্ছায় তারা খোঁজ খবর রাখতো কোন ক্লাবে কে ভালো খেলছে। বেসিক্যালি সেটা আজকের মডার্ন যুগের স্কাউটিং সিস্টেম। আপনি তখন হয়তো বলতেন দাদারা, এখন ইংরাজিতে বলেন স্কাউট। সেইটা হাওয়া হয়ে গেছে। তার বদলে বিনো কিছু ট্রাক ভর্তি জঞ্জাল নিয়ে এসো কেরালা থেকে, বা সিংটো কিছু ট্রাক ভর্তি জঞ্জাল নিয়ে এসো আইজল থেকে বা মিজোরাম থেকে। তো আপনাকে লোকাল স্কাউটিং নেটওয়ার্কটা তৈরি করতে হবে, সচেতনভাবে তৈরি করতে হবে। আগেকার দিনে যেরকম হতো না, বাড়িতে বিয়ে লাগতো, সবাই
স্বতঃস্ফূর্তভাবে কোমরে গামছা বেঁধে নেমে পড়তো। এখন মানুষের লাইফস্টাইল বদলে গেছে। তো আপনাকে সেই স্কাউটিং সিস্টেমটা তৈরি করতে হবে, সচেতনভাবেই তৈরি করতে হবে। আগে কি হতো, 1980 সালে 70 সালে ভুলে যান, আপনি 80 সালেও বেঁচে নেই, 70 সালেও নেই, এইটা 2026। কিন্তু এই কাজটা রয়ে গেছে, কারা কাজ করবে সেটা বদলে গেছে, কাজটা রয়ে গেছে, কাজটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তো আপনাকে সেই স্কাউটগুলো তৈরি করতে হবে। তারপরের ধাপ কি বলল বিশু, যে ওকে বড় দল হায়ার করেছিল, খোঁজ রাখতো, প্রথমত স্কাউটিং করে এই ছোট দলগুলো খিদিরপুর এরা তৈরি করতো। তো সেইগুলো অনেকটা কমেছে, সেগুলোকে একটুখানি সাপোর্ট করতে হবে। এই ছোট দলগুলো যে যারা এরিয়ান, বিশ্ব এরিয়ান থেকে উঠেছে, এই দলগুলো যাতে বেঁচে পড়তে থাকে, কেন এরা ইনিশিয়াল গ্রুমিংটা করছে। অচ্যুত ব্যানার্জিদের পর এরা সেকেন্ড লেভেল অফ গ্রুমিংটা করছে। তো আপনার সেকেন্ড লেভেল ক্লাবগুলোকে একটু স্ট্রং হতে হবে, সেটা নিয়ে বসুক বড় ক্লাবরা আইএফের সাথে, যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের নিচে যে ক্লাবগুলো আছে তারা কি করে আরও একটুখানি শক্তিশালী হবে আর্থিকভাবে, যাতে করে তারা ইনিশিয়াল গ্রুমিংটা করতে পারে। ওই খেলবো না, এদের নেব না, এই করলে চলবে না, আপনি আপনার সর্বনাশ ডেকে আনবেন তাহলে। তো সেকেন্ড লেভেলটা আপনাকে তৈরি করতে হবে। তারপর কি আপনাকে ইস্টবেঙ্গলে তাদের সুযোগটা দিতে হবে, অন্তত প্রথমে নিয়োগটা করতে হবে। এই বিনো সিংটোকে বললেন জঞ্জাল নিয়ে আসুন, সেটা চলবে না, সেটাকে আপনাকে করতে হবে। তারপর আপনার কি করতে হবে, আপনার এমন কোচ লাগবে যার মধ্যে একটা সাহস আছে, যে এই প্লেয়ারদেরকে খেলিয়ে খেলিয়ে, অল্প অল্প খেলিয়ে খেলিয়ে তৈরি করবে। অস্কারটায় ভিকিরি মার্কা কোচ হলে চলবে না, এর নিজেরই চাকরির কোনো স্থায়িত্ব নেই, নিজের ব্যক্তিগত কর্মজীবনের উপর তার নিজেরই কোনো আশ্বাস নেই, সে আরেকজনকে তৈরি করবে কী করে, সেটা সব সারাক্ষণ তার ভয়, তার চাকরি চলে যাবে, স্পেনে গিয়ে ভিক্ষার বাটি নিয়ে বসে থাকতে হবে। সে একটা স্থানীয় ছেলেকে তৈরি করবে কী করে, তাকে সুযোগই বা দেবে কোন সাহসে? তো আপনাকে এই ধরনের কোচদেরও রাখতে হবে, যে অমল দত্ত, পিকে ব্যানার্জি এরা তো নেই। তো সেই কোচগুলোকে আপনাকে তৈরি করতে হবে। হয় আপনাকে সেই ধরনের কোচ বিদেশ থেকে নিয়ে আসতে হবে টেম্পোরারিলি, নয়তো আপনাকে যারা স্থানীয়দের মধ্যে একটু সিনিয়র লেভেলে কোচিং করার ক্ষমতা রয়েছে তাদেরকে ট্রেনিং দিতে হবে। তো এই জিনিসটা যদি আপনি করেন তাহলেই তৈরি হবে, নিজে নিজে কিছু তৈরি হয় না, নিজে নিজে কিছু তৈরি হয় না। এই স্থানীয় প্লেয়ার উঠছে না, প্রাক্তন খেলোয়াড়দের ছাড়ুন, ওদের মাথায় তো বুদ্ধি আছে নাকি, ফুটবল খেলতে ঠিক আছে, কিন্তু এই পুরো অ্যাডমিনিস্ট্রেশন, এই মেকানিজম বোঝার মতন বুদ্ধি এদের নেই। ভাস্কর, মনোরঞ্জন, যারা যারা রয়েছে, বিকাশ পাজি, যারা যাই নিয়ে বক্তব্য পেশ করে, এদের কারোর এই জ্ঞানটা নেই। খেলার মাঠে বল পেত, এদিক ওদিক করতো, পাস দিত, গোল বাঁচাতো, ঠিক আছে। এই গোটা মেকানিজমটা বোঝার মতো অতটা মেধা এদের নেই। এদেরকে আপনি 10 বার কেন 100 বার জিজ্ঞেস করবেন, আপনাকে 100 বারই ভুল উত্তর দেবে, 1000 বার ভুল উত্তর দেবে। তো এই বিষয়গুলো নিয়ে কাজ করার দরকার আছে। আর ইন্টারভিউটা শুনে নেবেন, যদি ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে, বিশুর ইন্টারভিউটা, ওই খেলওয়াজ নাকি যেন ওই ইউটিউব চ্যানেল রয়েছে। সকলে ভালো থাকবেন।